আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজান, প্রভাষক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেটাকে আমরা সি নামে চিনে থাকি। এই প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সে অংশটা হচ্ছে আমরা কতটুকু পড়ব, কিভাবে পড়ব, কোথায় থেকে পড়ব। এটি বিহীন আমাদের এ প্লাস পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। তো কথা না বাড়িয়ে চলো আমরা দেখি যে কিভাবে প্রোগ্রামিং এর অংশটুকু আমরা নিজেরা বাসায় পড়ে করতে পারবো। তো এখন আমাদের প্রথম করণীয় হচ্ছে সি প্রোগ্রামিং এর ভাষার কি কি টপিকগুলো রয়েছে সেগুলোকে একটু আইডেন্টিফাই করা, এবং এর মধ্যে কোন কোন টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিক আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, এগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো চলো, প্রথমে আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা। এই প্রোগ্রামের ধারণা অংশে তোমরা যেটা দেখতে পাবে, এখানে রয়েছে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রাম কি নিয়ে গঠিত, অর্থাৎ প্রোগ্রামের যে ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের এখানে রয়েছে। এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বিভিন্ন প্রজন্মের ভাষা, অর্থাৎ এই 5টি প্রজন্মের যে প্রোগ্রামিং ভাষা রয়েছে এই অংশটুকু আমাদের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই প্রথম প্রজন্ম অর্থাৎ মেশিন ভাষা, এবং দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা, এবং তৃতীয় প্রজন্ম উচ্চতর ভাষা, চতুর্থ প্রজন্ম অতি উচ্চতর ভাষা, এবং পঞ্চম প্রজন্ম সেটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই 5টি ভাষার পরীক্ষায় তোমাদের সুবিধা এবং অসুবিধা আসে। তার মানে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা যে কাজটা করব, এই প্রত্যেকটা প্রজন্মের ভাষা সম্পর্কে আমরা আগে জানবো। মেশিন ভাষা কি, কাকে বলে, কি নিয়ে কাজ করে, অ্যাসেম্বলি ভাষা কি, এটি কি নিয়ে কাজ করে, উচ্চতর ভাষা কি, এটি কি নিয়ে কাজ করে। এভাবে 5টা সম্পর্কে জানার পর আমরা জোর দিয়ে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রত্যেকটি প্রজন্মের ভাষার সুবিধা এবং অসুবিধা। আমরা যদি খেয়াল করি, যেই কোনো বইয়ের মধ্যে এগুলো রয়েছে, যেমন রয়েছে মেশিন ভাষা, তো এখানে মেশিন ভাষার আমাদের বিভিন্ন বিষয়ে আর্টিকেল রয়েছে, এগুলো আমরা পড়ব, এবং একই সাথে আমাদের এই মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধা, যেটাকে আমরা বললাম জোর দিয়ে পড়তে হবে, সুবিধা এবং অসুবিধা। কেন? কারণ আমাদের বোর্ডের পরীক্ষায় উদ্দীপকে সাধারণত আকার ইঙ্গিতে তোমাকে মেশিন ভাষার কিছু হিন্টস দেওয়া থাকবে, সেগুলো পড়ে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটি মেশিন ভাষা এবং এটির সুবিধা এই, এটির অসুবিধা এই, এগুলো তোমাকে তুলে ধরতে হবে। এবং পারস্পরিক পার্থক্য এবং কম্প্যারিজম যে জিনিসটা, সেটাও পরীক্ষায় আসে। তো আমরা এখন দেখি যে কম্প্যারিজম আসলে কিভাবে কাজ করে। যেমন ধরো, অ্যাসেম্বলি ভাষা কি, কাকে বলে, তারপর হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা, এই অংশটুকু পড়ার পর এগুলো আমাদের সিকিউতে খুব একটা আসে না বললেই চলে। এইগুলো আমাদের এমসিকিউ সাধারণত এই জন্য ইম্পর্টেন্ট, বাট সিকিউতে আমরা যা সিলেক্ট করতেছি এগুলি আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যে জিনিসটা আমরা একেবারে ভালোভাবে পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষার সাথে আরেকটি ভাষার পারস্পরিক পার্থক্য, অর্থাৎ যেমন এখানে রয়েছে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষার সাথে অ্যাসেম্বলি ভাষার যে পার্থক্য, সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভালোভাবে আমরা আলোচনা করব। এখন এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলোর সম্পর্কে যে আলোচনাগুলো, এগুলো মেইন বইয়ে খুব সহজেই তুমি পড়ে বুঝে ফেলতে পারো যে আসলে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। এখানে খুব কঠিন কিছু না। আসলে আমরা যদি খেয়াল করি যে আমাদের এই বিষয়টা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, যে বাংলা রিডিং পড়ার মতো, তুমি জাস্ট একটু পড়লে, একটু বুঝে বুঝে পড়লে ভালো করতে পারবে। আসলে তোমরা তো সব সময় বেশিরভাগ টিচারদের উপর নির্ভরশীল হয়ে যাও। তো আমি বলবো এই অধ্যায়ে আসলে 2টা অংশ, একটা হচ্ছে প্রোগ্রামিং অংশ, আর একটা হচ্ছে কিছু বেসিক বিষয়, এগুলো তোমরা নিজেরা পড়লেও পারবে, বাট প্রোগ্রামিং অংশটা অবশ্যই টিচারদের হেল্পের প্রয়োজন রয়েছে। তো এরপরে দেখবো হচ্ছে মধ্য স্তরের ভাষা এবং মধ্য স্তরের ভাষার সুবিধা অসুবিধা, এবং উচ্চতর ভাষার সুবিধা অসুবিধা,
তো এগুলো আমরা ভালো করে পড়ব এবং প্রত্যেকটা ভাষার সুবিধা অসুবিধা পড়ার পর আমরা যে জিনিসটা পড়ব একটা ভাষা থেকে আরেকটা ভাষার পার্থক্য তুলনা, যেটা আমরা বলেছিলাম এই তুলনাটা বোর্ডে আমাদের আসে। যেমন উদ্দীপকে যখন থাকে তখন কিন্তু আমাদের বলতে হয় যে আসলে এই উদ্দীপকে ধরো দুইটা ভাষার কথা আকার ইঙ্গিতে থাকলো, এখন এই ভাষাগুলোর মধ্যে আমাকে প্রথমেই বলতে হবে যে উদ্দীপকে কোন কোন ভাষা নিয়ে কথা বলছে এবং ওই দুইটা ভাষার সুবিধা কি অসুবিধা কি অথবা দুইটার মধ্যে পারস্পরিক পার্থক্যগুলো কি সেগুলো আমাকে তুলে ধরতে হবে। এগুলো যেই কোনো বইয়ে রয়েছে, তোমার বাসায় যে বইটা রয়েছে ওই বই থেকেই তুমি চাইলে হেল্প নিতে পারো। আশা করি এগুলো জটিল তেমন কিছু না। এখন আসি আমাদের যে এই যে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস জাভা এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া এগুলো ক খ এবং এমসিকিউতে আসে, তবে আমাদের সিকিউতে এগুলো তেমন একটা আসে না বললেই চলে। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রামে এখানে অনুবাদক প্রোগ্রামও রয়েছে। এই অনুবাদক প্রোগ্রাম থেকে বোর্ডে বেশ কিছু প্রশ্ন আসে সৃজনশীলে। তো এখানেও সেম ভাষার মতো উদ্দীপকে আকার ইঙ্গিতে তোমার অনুবাদক প্রোগ্রামের কথা মেনশন করা থাকবে। তোমাকে উদ্দীপক পড়ে বুঝতে হবে যে আসলে এখানে কোনটির কথা বলেছে। তো আমরা যদি বলি অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিনটি অনুবাদক প্রোগ্রাম, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। অর্থাৎ এগুলোর কাজটা কি? এগুলোর কাজটা হচ্ছে আমরা যে ভাষায় লেখি কম্পিউটারে বা ল্যাপটপে, এগুলো তো আসলে কম্পিউটার বুঝে না। এগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ মেশিন ভাষায় পরিণত করার জন্য একটা ডিভাইস লাগে যাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার বা ইন্টারপ্রেটার বা তোমার অ্যাসেম্বলার। তো এখানে এক একটা ভাষা আসলে এক একটা বিষয় নিয়ে কাজ করে। আমরা যদি বলি কম্পাইলার এক ধরনের কাজ করে, ইন্টারপ্রেটার এক ধরনের কাজ করে, তারপর হচ্ছে অ্যাসেম্বলার এক ধরনের কাজ করে। এগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো যে আসলে প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে, আশা করি খুব বেশি কঠিন কিছু না। উৎস প্রোগ্রাম বলতে যে প্রোগ্রামে আমরা এটাকে লিখি আর কি, আমরা যখন নিজেরা টাইপ করব ওইটা হচ্ছে উৎস। আর বস্তু প্রোগ্রাম মানে হচ্ছে মেশিনের ভাষা, অর্থাৎ মেশিন যেটা বুঝে আর কি। তো এখন এরপরে যে জিনিসটা আমার ভাষার মতো এখানেও জরুরি সেটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। প্রত্যেকটা অনুবাদক প্রোগ্রামের তোমাকে সুবিধা অসুবিধা মনে রাখতে হবে, এটা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এবং ইন্টারপ্রেটারও আমাদের সুবিধা অসুবিধা এবং পারস্পরিক পার্থক্য। আমাকে বেশ কয়েকবার বোর্ডে আসছে যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে তুলনামূলক কোনটি সহজ বা কোনটি ভালো। হ্যাঁ, এখন এটা আসলে আমরা তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা জিনিসের আমরা সুবিধা অসুবিধা নিজেরা বলতে পারবো এবং বাই দ্য সেম টাইম আমরা কম্পেয়ার করে নিজেরা আগে থেকেই পড়বো। বইয়ের মধ্যে দেখবে টেবিলগুলো চার্টগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, যেই কোনো বইয়ের মধ্যে দেওয়া আছে। এগুলো টিচারদের হেল্প নিয়ে পড়া লাগবে, নট লাইক দ্যাট। আসলে এগুলো তুমি নিজেরাই পড়তে পারবা, নিজেরা একটু চেষ্টা করলে পড়তে পারবে। জটিল যে অংশটা সেই অংশটা অবশ্যই টিচার হেল্প নিয়ে পড়তে পারো, বাট আই থিঙ্ক এগুলো পড়াই যায়। তো আমি বলবো অবশ্যই এগুলো পড়লেই হবে না, এগুলো শিখবে এবং একেবারে টোটস্থ করে ফেলবে। এবং আমি বলবো লিখতে, কেন তোমরা যদি লিখে পড়ো আসলে তাহলে আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে আমরা কি কি লিখবো এখানে বললাম, ভাষা সম্পর্কে 5টা ভাষা, এই ভাষার সুবিধা অসুবিধা কাকে বলে এগুলো নিয়ে শিখবো। তারপর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, এই অনুবাদক প্রোগ্রাম নিয়েও আমরা লেখালেখি করে তারপরে শিখবো। এগুলো তোমরা নিজেরা একটু কষ্ট করলেই আশা করি নিজেরা পড়তে পারবে। এরপরে রয়েছে সেম ভাবে অ্যাসেম্বলারের সুবিধা অসুবিধা কি কি বিষয় নিয়ে কাজ করে। এখানে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে, দেখো এই চার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি সিকিউ দেখো, এমসিকিউ দেখো, এখান থেকে অনেকগুলো এমসিকিউ পাবা, সিকিউতে পাবা এবং কখতে পাবা। সংজ্ঞা দেওয়া আছে, একেবারে 3টার একসাথে সংজ্ঞা দেওয়া আছে। এবং ডিবাগিং মানে ভুল, বাগ মানে ভুল। হ্যাঁ, তো এখানে এই প্রোগ্রামের আকার, কার্যপদ্ধতি, মেমোরি, মেশিন, সময়, তারপরে কোনটার ব্যবহার, কোনটা কি কাজে লাগে, এই টেবিলটা একবারে টোটস্থ করে ফেলে। এই টেবিলটার প্রত্যেকটা পয়েন্ট তোমাকে জোর দিয়ে পড়তে হবে। এগুলো টিচার পড়াই দিলেও তোমার কাছে যা মনে হবে, না পড়াই দিলেও তা, কিন্তু তোমাকে নিজেকে এগুলো মুখস্থ রাখতে হবে। তো এরপরে রয়েছে প্রোগ্রামের সংগঠন। এই প্রোগ্রামের সংগঠনটাও মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা যায় যে প্রোগ্রাম সংগঠন কি কি বিষয় নিয়ে কাজ করে ব্যাখ্যা করো। এটি মূলত আসলে ইনপুট, আউটপুট এবং তোমার প্রক্রিয়াকরণ, এই 3টা বিষয় নিয়ে কাজ করে। তো আমরা এগুলো ইজিলি নিজেরা করতে পারবো আশা করি। তো
এরপরে আমরা চলে যাই প্রোগ্রামের উন্নয়নের ধাপ। ইহা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপগুলো বোর্ডে অনেকবার আসছে। এই ধাপগুলো তোমাকে একবার টোটস্থ করে ফেলতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে যে কোনো একটা প্রোগ্রাম আমরা যখন রচনা করব তার আগে সমস্যা চিহ্নিতকরণ করতে হবে, সমস্যাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, প্রোগ্রাম ডিজাইন করতে হবে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতে হবে, প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে, প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 এই 7টা পয়েন্ট সিরিয়ালি মনে রাখতে হবে। এবং শুধু তাই নয়, এই 7টা পয়েন্ট সম্পর্কে বিস্তারিত তোমাকে কিছু ব্যাখ্যাও জেনে রাখতে হবে, যেটা খুব বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে যদি দেখো একবারে 7টা পয়েন্টকে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো আমি আশা রাখবো এখান থেকে যদি পড়ো তাহলে এই 7টা পয়েন্ট খুব সুন্দর করে তুলে ধরলে তুমি খুব ভালো নাম্বার পাবে। যদি সাধারণত এটা ঘ অর্থাৎ 4 নম্বরের জন্য আসে। তো এরপরে আমি জাস্ট আসলে আজকে পড়াবো না তোমাদেরকে, হ্যাঁ, জাস্ট সি প্রোগ্রাম সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি, সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি যে আসলে কি পড়বে, কতটুকু পড়বে, কতটুকু জোর দিয়ে পড়বে। এরপরে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস নিব। এরপরে অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা আমাদের প্রোগ্রামিং এর অংশে চলে যাবে। আর এখানে এই বিভিন্ন তোমার প্রতীক রয়েছে ফ্লোচার্ট চিত্র আঁকার জন্য। এখানে সবগুলো প্রতীক আসলে আমাদের সিকিউর জন্য লাগবে না। একটা হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ লাগে, তারপর হচ্ছে কানেক্টর লাগে, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট একটা লাগে। বাকিগুলো তুমি দেখবে এগুলো ইউজলেস। আমাদের যে প্রোগ্রামিং গুলো আসে সেগুলোতে সাধারণত আমাদের এগুলো খুব একটা ব্যবহার নেই বললেই চলে। তারপরে প্রবাহ চিত্রগুলো আসে, তোমার এই যে প্রবাহ চিত্রগুলো প্রয়োজন হয়, তারপরে এগুলো খুব একটা আমাদের দরকার হয় না, এবং কন্ডিশনালটাও দরকার হয়। এরপরে আমাদের কন্ডিশনালটাও রয়েছে। তো এখন এইবার আসি ফ্লোচার্ট সম্পর্কে। আমরা যখন জানবো ফ্লোচার্ট সম্পর্কে, আসলে আমরা এইভাবে জানবো না ফ্লোচার্ট আসলে কি আসে। আমি তোমাকে এটা বলে দিই, একটা প্রোগ্রামের তোমার 3টা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, বা সরি বুঝে বুঝে কাজ করতে হবে। তাহলে একটা প্রোগ্রামে তোমাকে 3টা জিনিস অবশ্যই ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে কি, 1 নম্বরে অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যালগরিদম। 2 নম্বর হচ্ছে তার ফ্লোচার্ট, 3 নম্বর হচ্ছে তার সি প্রোগ্রাম। এই 3টা জিনিস। এখন আমরা কোন কোন বিষয়গুলো আসলে এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম জানবো, কি কি বিষয় নিয়ে, সেটা নিয়ে আমাদের ইনশাআল্লাহ আলাদা একটা আমরা এই ভিডিওর শেষে আমরা দেখাবো যে তোমাদের আসলে কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে, বা কয়টা প্রোগ্রামিং করলে তোমাদের এই সিসি সিলেবাসের জন্য কমপ্লিট হয়ে যাবে। তো সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। তো আমাদের এরপরে যদি দেখো যে আমাদের এগুলো নিয়ে আমাদের খুব বেশি কথা নাই। অ্যালগরিদম ফ্লোচার্টের পার্থক্যটা পরীক্ষা আসে মাঝে মাঝে। আর এইবার আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামিং এর অংশটাকে আমরা এখান থেকে দেখব না। এখানে এই ডিবাগ, ভুল, প্রোগ্রামের ভুল কত প্রকার এটা আসে। এই ভুল নিয়ে বিভিন্ন আর্টিকেল আসে, কতে, খতে, বিভিন্ন ঘতে, এমসিকিউতে। 3 ধরনের প্রোগ্রাম, যে কোডিং করার সময় কি কি ধরনের ভুল করতে পারি, তো এই ভুলগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে একটু। আর এগুলো আসলে তোমার ঠিক বেসিক কিছু বিষয়, এগুলো তুমি পড়বা, বাট এগুলো সিকিউতে আমাদের কখনোই আসে না, আসার সম্ভাবনাও নেই। আর সি প্লাস এর মধ্যে পার্থক্য, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক এর জন্য ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে চলক লেখার নিয়মাবলী। আমরা এগুলো বেসিক জিনিস। এগুলো যখন আমরা প্রোগ্রামিংটা করব তখন এই প্রোগ্রামিং, প্রিন্টএফ, স্ক্যানএফ, কনিও, স্টুডিও, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ডাটা টাইপ, কত ধরনের ডাটা হতে পারে, এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের এই 4টা মনে রাখবা, যে ডাটা ধরন, কি কি ধরনের ডাটা হইতে পারে এবং এদের রেঞ্জ কতটুকু, কতটুকু কাজ করতে পারে, এগুলো মনে রাখবা। আর চলক লেখার নিয়মাবলী, এটা হচ্ছে আমাদের এই পরীক্ষায় আসে। এখানে চলক বা ধ্রুবক, এটা তো আমরা চলক হচ্ছে যেটাকে আমরা বিভিন্ন ধরনের প্রতীক দ্বারা প্রকাশ করব, আর ধ্রুবক তো কনস্ট্যান্ট ভ্যালু, সেটা আমরা জানি। এই চলক লেখার এখানে দেখো কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো আমাদের একেবারে ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। যে চলক লেখার এখানে 8টা নিয়ম রয়েছে, এই 8টা নিয়ম তোমাকে ভালোভাবে একদম প্রটস্থ করে ফেলতে হবে।
যে চলক লেখার সময় কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা। এতক্ষণ আমরা যা দেখলাম এটা আসলে আমাদের আউট অফ কোডিং অর্থাৎ আউট অফ প্রোগ্রামিং পার্ট। আর এরপরে চলে যাব আমাদের প্রোগ্রামিং অংশে। তো প্রোগ্রামিং অংশে আমাদের কি কি আসলে পড়তে হবে বা কতটুকু পড়তে হবে সেটা নিয়ে যদি আমরা বলি, আমাদের খুব জোরালোভাবে যদি তুমি পড়ো, গুছিয়ে যদি পড়ো তাহলে পড়া অনেক কম। আর যদি হজবরলভাবে পড়ো তাহলে দেখবে যে অনেক পড়া। যেমন খুব ভালো করে দেখো, এখানে আমাদের সি প্রোগ্রামিং অংশে আমাদের কি কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমরা বলবো এখানে হচ্ছে প্রোগ্রামিং এর প্রথমে যে জিনিসটা রয়েছে, এখানে দেখো দুইটা সংখ্যার যোগ ফলাফল নির্ণয়ের, আমাদের ফলাফল নির্ণয়ের হচ্ছে এই যে ফ্লোচার্ট অ্যালগরিদম প্রোগ্রামিং। তো এই যে দেখো আমাদের ফ্লোচার্ট কিংবা অ্যালগরিদম, এই জিনিসগুলো আমরা কিভাবে আসলে করব, কতদূর করবো, আমরা যখন শিখবো তখন আমরা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তিনটা জিনিস শিখবো। আবার বলছি, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অ্যালগরিদম শিখবো, ফ্লোচার্ট শিখবো, সি প্রোগ্রাম শিখবো। কিন্তু বোর্ডের পরীক্ষা আমাদের তিনটা একসাথে নাও আসতে পারে। শুধু অ্যালগরিদম আসতে পারে, শুধু ফ্লোচার্ট আসতে পারে, শুধু অ্যালগরিদম ফ্লোচার্ট আসতে পারে, শুধু সি প্রোগ্রাম আসতে পারে, আবার তিনটাও আসতে পারে। তো এখন আমি যে কাজটা করেছি আসলে এগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি। যেমন ধরো পার্ট 1-এ আমরা 7টা করেছি। এই 7টা যদি তুমি খেয়াল করো, জাস্ট একটা যেই করতে পারবে, বাকি 6টা একই রকম হুবাহু। তারপরে হচ্ছে আমাদের টেম্পারেচার সংক্রান্ত, এই টেম্পারেচার সংক্রান্ত এখানে রয়েছে আমাদের 5টা। তুমি যদি খেয়াল করো, একটা যেভাবে পারলে বাকিগুলো সব একই রকম হবে, অর্থাৎ 6টা হবে এখানে। এই যে এখানে একটা রয়েছে, টোটাল 6টা। একটা যেভাবে করবে বাকি সব একরকম। তার মানে প্রত্যেকটা পার্টের জন্য আমাদের একটা একটা করে শিখতে হবে। তারপরে আমরা কি করতে পারবো, তারপর আমরা সহজেই কম সময়ে অধিক কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন এই যে বিষয়গুলো আমাদের রয়েছে, আমরা যদি খেয়াল করি যে এই প্রোগ্রামিং পার্টের কিংবা তোমার থিওরি অংশের প্রত্যেকটা অংশ আমাদের একটু ভালোভাবে জোর দিয়ে পড়তে হবে। এরপর ক্ষেত্রফল অংশে এখানে 11টার ক্ষেত্রফল দেওয়া আছে। আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তুমি যদি একটা ক্ষেত্রফল পড়ো, বাকি ক্ষেত্রফলগুলো ইজিলি করতে পারবো। অর্থাৎ যেই কোনো একটা ক্ষেত্রফল পড়ো, বাকি ক্ষেত্রফলগুলো জাস্ট ইন্টারনালি কিছু চেঞ্জ আসবে, বাকি সবকিছু আমাদের হুবাহু সব একরকম। তো এই জন্য এগুলো নিয়ে আসলে গুছিয়ে পড়লে পড়া অনেক কম, আর অগুছিয়ে পড়লে অনেক বেশি। এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আসি আমাদের এই খেয়াল করি, আমাদের হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কন্ডিশনাল। তো কন্ডিশনালের মধ্যে এখানে কি কি রয়েছে, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ছোট সংখ্যা, জোড় বিজোড়, ধনাত্মক না ঋণাত্মক, এগুলো সব একরকম। তুমি যদি একটা ঠিক মতো ভালো করে করতে পারো, বাকিগুলো দেখবে যে সব একরকম। অর্থাৎ আমি আসলে তোমাদের কষ্টটাকে একেবারেই কমিয়ে দিয়েছি। হজবরল ভাবে না পড়ে এই যাবৎ কাল পর্যন্ত বোর্ডে আসছে এমন একটা প্রোগ্রামিংও নাই যেটা তোমার এখানে নাই। অর্থাৎ এখানে তুমি যদি একটু ভালোভাবে সময় দাও, তুমি দেখবে যে প্রত্যেকটা পার্ট ভিত্তিক তোমাকে আলাদা করে দিয়েছি। প্রত্যেকটা পার্টের একটা দুইটা করে করলে বাকিগুলো তোমার অনায়াসে হয়ে যাবে। যেমন ধরো সরল লেখার একেবারে গোষ্ঠীর ষষ্ঠী, এখানে ধারা নিয়ে এখানে যদি ভালো করে দেখো প্রায় 25টা রয়েছে, কিন্তু এই 25টার সবগুলো একরকম। তবে ধারার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রত্যেকটা ধারার চার্ট নির্ণয় করতে হবে। একটা হচ্ছে তোমার ফর, এরপরে হচ্ছে তোমার ডু হোয়াইল, এরপরে হচ্ছে তোমার শুধু হোয়াইল, এরপরে হচ্ছে তোমার গো টু। এই 4টা নিয়মে তোমাকে প্রত্যেকটা ধারার কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রাম তোমাকে এই 4টা নিয়মে করতে হবে। তো আশা করি একটা যদি তুমি ভালোভাবে বুঝে করো, বাকিগুলো শুধু ইন্টারনালি জাস্ট ছোটখাটো কিছু বিষয় চেঞ্জ আসবে, বাকি সবকিছু একেবারে আগের মতো। এরপরে বিভিন্ন লেখা অনেকবার প্রদর্শিত হবে, যেমন বোর্ডে একবার আসছে বাংলাদেশ লেখাটি 10 বার প্রদর্শিত হবে। বা এইভাবে যখন আমরা করবো, একটা একটা করে করলে দেখবে যে আমাদের মাত্র 7টা টাইপের প্রোগ্রামিং এই অধ্যায়ে। তার মানে আমাদের এবার আসো পড়ার সিস্টেমটা যদি বলি, প্রথম কথা হচ্ছে আমরা কি কি জিনিস শিখবো আবার একটু বলে দেই। সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য আমরা একেবারে শুরুতে যেটা বললাম, সেটা হচ্ছে আমরা প্রথমে পড়বো হচ্ছে 1 নম্বরে একেবারে
ভাষাটাকে আমাদের জোর দিয়ে পড়তে হবে। ভাষা 2 নম্বরে হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম 3 নম্বরে হচ্ছে ওই যে প্রোগ্রামের যে ধাপ, অর্থাৎ প্রোগ্রামের উন্নয়নের যে ধাপ সমূহ, যে 7টা ধাপ রয়েছে, ওই 7টা ধাপ সম্পর্কে আমরা পড়ব। তারপরে 4 নম্বরে আমরা পড়ব হচ্ছে তোমার চলক লেখার নিয়মাবলী, তারপরে হচ্ছে সাথে হচ্ছে ডেটা টাইপ, কত ধরনের ডেটা হইতে পারে, তো এগুলো নিয়ে পড়ব। এরপরে 5 নম্বর হচ্ছে আমাদের এই 7 টাইপস, আমাদের এই 7টা টাইপ সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই 7 টাইপসের যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং গুলোকে আমরা কথা বললে এবং দেখবা যে আমাদের কাজটা একেবারেই ছোট হয়ে গেছে অধ্যায়টা। তো আমাদের আসলে আমার মনে আছে বেশ কয়েক বছর আগের কথা, আমাকে একজন টিচার বললো যে সবসময় স্টুডেন্টকে এমন ভাবে পড়াবা যেন সাপও না মরে লাঠিও না মানে। আমি বললাম স্যার বুঝি নাই। স্যার বললো যে তুমি যদি একটা অধ্যায়কে দ্রুত শেষ করে দাও, সিলেবাস শেষ হয়ে যায়, তাহলে স্টুডেন্ট হয়তো তোমার কাছে পড়বে না। তাহলে তো ভালো, স্টুডেন্ট যদি দ্রুত শেষ করে ফেলে আমি আরেকটা স্টুডেন্ট হতে পারবো। তো বললো না তুমি তো ওই স্টুডেন্ট চলে গেলে তো তোমার লস হবে এই সেই। তো আসলে যার জন্য আমাদের টিচার হচ্ছে কি হয়, দেখবা যে এই যে ভাষা, অনুবাদক প্রোগ্রাম, ধাপ, এগুলো টিচার ইচ্ছা করলে একটা শীট দিলে তুমি এখান থেকে মুখস্থ করে ফেলতে পারো, বা একটা ক্লাসে সবকিছু ভালোভাবে বোঝানো সম্ভব। কিন্তু না করে দেখবা যে ভাষার উপরে 3টা ক্লাস, অনুবাদক প্রোগ্রামের উপরে 3টা ক্লাস, ধাপের উপরে 2টা ক্লাস, 7 টাইপস অফ কোশ্চেন একসাথে না পড়াইয়া আলাদা আলাদা একটা টাইপের দেখবা যে যোগ করাবে, বিয়োগ করাবে, গুণ করাবে, ভাগ করাবে, খালি করাবে আর করাবে। কিন্তু নো নিড, আমাদের তো একটা করলে বাকি সবগুলো, আপনি যদি একটা করাচ্ছেন বাকিগুলো তো আমি এক টাইপের সবগুলো আপনি একটা করাই দিলেই তো হইলো। কিন্তু না, দেখবা যে একটা যোগ, একটা গুণ আর একটা কন্ডিশনাল, তো এই যার জন্য আমাদের আসলে পড়াটা অনেক কঠিন মনে হয়। তো আমি বলবো তোমরা যদি একটু রাইট ট্র্যাকে পড়ো, আশা করি আমার এই পুরা কনসেপ্টটা তোমরা যদি কাজে লাগাইতে পারো তাহলে আশা করি ভালো করতে পারবা। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টাইপের তোমার এই প্রোগ্রামিং নিয়ে কথা বলতে, এবং আর প্রোগ্রামিং এর জন্য একটা ক্লাস নিতে হবে বেসিক, আর বাকি ক্লাসগুলোতে আমরা সরাসরি প্রোগ্রামিং গুলো শুরু করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। আর আমি অবশ্যই আবারও রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে সময় যা নষ্ট করেছো, ফার্স্ট ইজ ফার্স্ট, বাট ভবিষ্যতের কথা চিন্তা করে হইলো, নিজের জন্য হইলেও একটু পড়াশোনা করো। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।